রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলায় হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইউরোপ থেকে রওনা দিয়েছে বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। অস্ত্র কেনার হিড়িক ভারতীয় আর্মির। 8 মাসে $23 বিলিয়ন অস্ত্র কেনার প্রস্তাব পাস। দক্ষিণ কোরিয়া উদ্বোধন করল সবচেয়ে শক্তিশালী সাবমেরিন। এবার ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক আস্তানা লক্ষ্য করে হামলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র শুক্রবার ভেনেজুয়েলা উপকূলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড মোতায়েনের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট শুক্রবার জেরাল্ড ফোর্ডকে ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ান সাগরের উদ্দেশ্যে রওনা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা সংস্থা CIA কে অনুমতি দিয়েছেন ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক বিরোধী অপারেশন পরিচালনার। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা পরিকল্পনার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত 3 জন উচ্চ পদস্থ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন ভেনেজুয়েলায় কোকেন উৎপাদন ও বিতরণ কেন্দ্র, মাদক পাচারকারী চক্র ও মাদক পাচারের বিভিন্ন রুট লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার এই খবর প্রকাশ করেছে CNN। এর আগে বুধবার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ক্যারিবিয়ান সাগরে মাদক চোরাচালান আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এখন আমরা ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক আস্তানা লক্ষ্য করে হামলার চিন্তা করছি। ভেনেজুয়েলা থেকে ক্যারিবিয়ান সাগরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান রোধে বর্তমান ভেনেজুয়েলার অদূরে ক্যারিবিয়ান সাগরে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের 1 ডজনের বেশি শক্তিশালী রণতরী। ভেনেজুয়েলার আকাশে ও ক্যারিবিয়ান সাগরে নিয়মিত টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের B-52 ও B-1 ল্যান্সার নামক দূরপাল্লার বোমারু বিমান, P-8 মেরিটাইম বিমান এবং MQ-9 রিপার ড্রোন। সর্বশেষ ইউরোপ থেকে বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ডকে ক্যারিবিয়ান সাগরে মোতায়েনের ঘোষণায় নতুন করে আরেক যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে বিশ্বে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্র মুখে একদিকে যুদ্ধের বিরুদ্ধে কথা বলে, অপরদিকে বাস্তবে তারা অনবরত যুদ্ধের উস্কানি দিচ্ছে এবং যুদ্ধ করছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক আস্তানা লক্ষ্য করে হামলাকে সরাসরি একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সাথে তুলনা করছেন যুক্তরাষ্ট্রের অনেক কংগ্রেস এবং সিনেট সদস্য। কংগ্রেসের অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না। তাই অনেক কংগ্রেস সদস্য ও সেনেটররা আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলায় হামলার আগে কংগ্রেসের অনুমতি নিতে হবে। এর জবাবে বুধবার ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার মাদক আস্তানায় হামলার অধিকার তার আছে। তারপর প্রয়োজন হলে তিনি কংগ্রেসের প্রস্তাব পাঠাবেন। বৃহস্পতিবার ট্রাম্প আবারও সাংবাদিকদের বলেন, আমি ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমতি নিতে যাচ্ছি না। আমি আমার দেশে যারা মাদক পাচার করে সেসব অপরাধীদের হত্যা করতে যাচ্ছি, আর এজন্য কংগ্রেসের অনুমতি লাগবে না। তবে ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলার আগে আমি কংগ্রেসকে নোটিশ করে জানাবো আমি সেখানে কি করতে যাচ্ছি। আমি মনে করি তারা এটা পছন্দ করবে। গত 10 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের 25 জন ডেমোক্র্যাট সেনেটর ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে অভিযোগ করেছেন সম্প্রতি ক্যারিবিয়ান উপকূলে পরিচালিত যুক্তরাষ্ট্রের কয়েক দফা হামলা সঠিক ছিল না। যেসব ইঞ্জিন বোটে হামলা চালানো হয়েছে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি ছিল না। ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার রোধে গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূল থেকে দূরবর্তী ক্যারিবিয়ান সাগরে গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, সাবমেরিন সহ অনেক রণতরী এবং 4000-এর বেশি মেরিন সেনা মোতায়েন করে। এছাড়া পুয়ের্তো রিকোয় মোতায়েন করেছে F-35 ফাইটার জেট। সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মাদক পাচার সন্দেহে ভেনেজুয়েলার বিভিন্ন ইঞ্জিন বোট লক্ষ্য করে 10 দফা হামলা চালিয়েছে। সর্বশেষ শুক্রবারের হামলায় নিহত হয়েছে 8 জন। যুক্তরাষ্ট্রের দাবি 10 দফা হামলায় এখন পর্যন্ত 43 জন মাদক পাচারকারী নিহত হয়েছে। CNN ও বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ডোনাল্ড ট্রাম্পের একজন শত্রু। বিমানবাহী রণতরী মোতায়েনের মাধ্যমে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ভয় দেখাতে চাচ্ছেন। ভেনেজুয়েলার অভ্যন্তরে তিনি হামলা নাও চালাতে পারেন। তার লক্ষ্য হতে পারে ভেনেজুয়েলার ক্ষমতা থেকে মাদুরোকে উৎখাত করা। তবে অন্য অনেক বিশ্লেষকের মতে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। তিনি ভেনেজুয়েলায় হামলা করে বসতে পারেন। যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় ভেনেজুয়েলা কোনো কোকেন উৎপাদনকারী দেশ নয়, বরং যুক্তরাষ্ট্রের ডকুমেন্টে কোকেন উৎপাদনকারী ও পাচারকারী দেশ হিসেবে উল্লেখ রয়েছে কলম্বিয়া, পেরু, বলিভিয়া, সেন্ট্রাল আমেরিকা এবং মেক্সিকোর নাম। কিন্তু তারপরও কোকেন উৎপাদন ও পাচারের অভিযোগে ভেনেজুয়েলার বিরুদ্ধে কেন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিশ্বের একজন মাদক সম্রাট হিসেবে আখ্যায়িত করে থাকেন। ট্রাম্পের অভিযোগ, ভেনেজুয়েলার কারণে যুক্তরাষ্ট্র মাদকের সয়লাভ হয়ে গেছে এবং ধ্বংস হচ্ছে তার দেশের যুব সমাজ। তাই তাকে হত্যার জন্য মাথার মূল্য ঘোষণা করেছেন ট্রাম্প। ভেনেজুয়েলার কাছে বিমানবাহী রণতরী মোতায়েন নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে দক্ষিণ আমেরিকা সহ গোটা ক্যারিবিয়ান অঞ্চলে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। এ ডেকে একসাথে 90টি যুদ্ধ বিমান অবস্থান করতে পারে। এতে রয়েছে 25টি ডেক বা তলা। রণতরীটির দৈর্ঘ্য 1106 ফিট, উচ্চতা 250 ফিট, ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 1 লাখ টন। 2017 সালে এটি সার্ভিসে যুক্ত হয়। জেরাল্ড ফোর্ড যেন কোনো রণতরী নয়, বরং সাগরে ভাসমান এক শহর বা বিমান ঘাঁটি। বিশাল এ রণতরী পরিচালনার জন্য রয়েছে 2টি পারমাণবিক চুল্লি, যার দৈনিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 1100 মেগাওয়াট। জেরাল্ড ফোর্ডের ইঞ্জিনের ক্ষমতা একত্রে 15 লাখ ঘোড়ার শক্তির সমান। সমরাস্ত্র কেনার হিড়িক চলছে ভারতে। সর্বশেষ 8 মাসে 3 দফায় মোট $23 বিলিয়ন অস্ত্র কেনার প্রস্তাব পাশ করেছে মোদী প্রশাসন। এর মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার দেশটি $9 বিলিয়ন সমরাস্ত্র সংগ্রহের প্রস্তাব পাশ করেছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে মিসাইল, ইলেকট্রনিক সার্ভিল্যান্স সিস্টেম এবং এমফিবিয়াস অ্যাসল্ট শিপ। বৃহস্পতিবার প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের বৈঠকে এসব অস্ত্র সংগ্রহের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে এসব অস্ত্র ভারত নিজ দেশ থেকে নাকি বিদেশ থেকে সংগ্রহ করবে সে বিষয়ে কোনো কিছু বলা হয়নি। গত আগস্ট মাসে ভারত $8 বিলিয়ন অস্ত্র কেনার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে রয়েছে দেশীয় ব্রাহ্মস মিসাইল এবং ড্রোন সংগ্রহ। তার আগে মার্চ মাসে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ $6 বিলিয়ন অস্ত্র সংগ্রহের প্রস্তাব পাশ করে। এর মধ্যে রয়েছে রাশিয়া থেকে T-90 ব্যাটল ট্যাঙ্ক এবং অ্যান্টি সাবমেরিন টর্পেডো সংগ্রহ। পাকিস্তানের সাথে সম্প্রতি বিমান যুদ্ধে পরাজয়ের পর ভারতের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। এমন পরিস্থিতিতে আরও বেশি সমরাস্ত্র কেনার দিকে মনোযোগ দিচ্ছে ভারত। দক্ষিণ কোরিয়া তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আর বড় সাবমেরিন উদ্বোধন করেছে। এর নাম জাংইয়ংসিল। এটি একটি নেক্সট জেনারেশন সাবমেরিন। এর মধ্যে রয়েছে ভার্টিক্যাল উপায়ে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ ক্ষমতা। 22 অক্টোবর দক্ষিণ কোরিয়া এই সাবমেরিন উদ্বোধন করে। এর দৈর্ঘ্য 293 ফিট। 2021 সালে দক্ষিণ কোরিয়া এর নির্মাণ কাজ শুরু করে। এটি পরিচালিত হবে লিথিয়াম আয়ন টেক প্রপালশনের সাহায্যে। এর ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 3600 টন। দক্ষিণ কোরিয়ার কাছে বর্তমানে মোট 22টি সাবমেরিন রয়েছে এবং সাবমেরিন শক্তির দিক দিয়ে বিশ্বে দেশটির অবস্থান ষষ্ঠ। উত্তর কোরিয়ার সাথে বহু বছর থেকে দক্ষিণ কোরিয়ার উত্তেজনা চলছে। পশ্চিমা দেশগুলো উত্তর কোরিয়ার সামরিক শক্তি খর্ব করতে দক্ষিণ কোরিয়াকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে। দক্ষিণ কোরিয়া নীরবে বিশ্বের শ্রেষ্ঠ সামরিক শক্তিধর দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। লকহিড মার্টিনের HEM-158 এক্সট্রিম রেঞ্জ বা এক্সআর হল মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের একটি স্টেলথ ক্রুজ মিসাইল, যা বর্তমানে উন্নত এয়ার টু সারফেস আক্রমণ ব্যবস্থার মধ্যে অন্যতম আলোচিত। এটি মূলত বিদ্যমান HEM-158 জাসেম পরিবারের সর্বশেষ ও দীর্ঘতম রেঞ্জের সংস্করণ। এক্সআর সংস্করণের মূল উদ্দেশ্য হল মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর জন্য এমন একটি অস্ত্র তৈরি করা যা শত্রুর শক্তিশালী বিমান প্রতিরক্ষা অঞ্চল বা অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল জোনের বাইরে থেকেও সুনির্দিষ্টভাবে আঘাত হানতে পারে। 2024 সালে লকহিড মার্টিন আনুষ্ঠানিকভাবে HEM-158 এক্সআর নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে, যা প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে নতুন আলোচনা সৃষ্টি করে। HEM-158 এক্সআর নিয়ে আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। AGM-158 সিরিজের সূচনা হয় 2000 সালের দিকে। প্রথম সংস্করণ AGM-158A ছিল একটি সাধারণ জাসেম, যার রেঞ্জ প্রায় 370 কিলোমিটার। পরবর্তীতে এর এক্সটেন্ডেড রেঞ্জ সংস্করণ AGM-158B তৈরি করা হয়, যা 900 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। এরপর নৌবাহিনীর প্রয়োজনে AGM-158C লং রেঞ্জ অ্যান্টি-শিপ মিসাইল তৈরি করা হয়, যা সমুদ্রপথে রণতরী ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে। এই ধারাবাহিক উন্নয়নের ফলস্বরূপ এক্সআর সংস্করণ তৈরি করা হয়, যা মূলত জ্বালানি ধারণ ক্ষমতা বাড়িয়ে রেঞ্জকে প্রায় দ্বিগুণ করা হয়েছে। AGM-158 এক্সআর দেখতে জাসেম ইয়ারের মতোই, তবে এর বডি কিছুটা লম্বা ও ভারী।
লকহিড মার্টিন জানিয়েছে মিসাইলটির আকার স্ট্রেচড ভ্যারিয়েন্ট অর্থাৎ কিছুটা সম্প্রসারিত কাঠামো ব্যবহার করা হয়েছে যাতে অতিরিক্ত জ্বালানি ধারণ করা যায়। এক্সআর এর ডিজাইনেও স্টেলথ প্রযুক্তি বজায় রাখা হয়েছে যাতে এটি শত্রু রাডারে ধরা না পড়ে। মিসাইলটি একটি ট্রাপেজয়েডাল আকৃতির বডি ডিজাইন বহন করে যা রাডার সিগনেচার কমায় এবং দূর থেকে শনাক্ত করা কঠিন করে তোলে। এটি 1000 পাউন্ড বা প্রায় 450 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে, যা শক্তিশালী বাংকার বা ঘাঁটি ধ্বংসের জন্য যথেষ্ট। এর ওয়ারহেডে সাধারণত পেনিট্রেটর জাতীয় বিস্ফোরক ব্যবহার করা হয়, যা কংক্রিট ও ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে গভীরভাবে প্রবেশ করতে সক্ষম। এক্সআর সংস্করণে উন্নত জিপিএস বা ইনফ্রারেড টার্গেট সিকার ব্যবহারের ফলে লক্ষ্য নির্ধারণে নিখুঁততা বেড়েছে। AGM-158 এক্সআর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর রেঞ্জ। যদিও সরকারিভাবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর রেঞ্জ প্রকাশ করেনি, তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা ধারণা করছেন এটি 1500 থেকে 2000 কিলোমিটারের মধ্যে উঠতে সক্ষম, অর্থাৎ এটি টোমাহক মিসাইলের কাছাকাছি বা তার থেকেও বেশি রেঞ্জ দিতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো শত্রু আকাশ সীমায় প্রবেশ না করেও দূর থেকে আঘাত হানতে পারবে, যা যুদ্ধক্ষেত্রের একটি বড় কৌশলগত সুবিধা। এক্সআর এর অন্যতম বৈশিষ্ট্য হলো এটি JASSM ও LRASM এর বিদ্যমান অবকাঠামো, সফটওয়্যার এবং মিশন পরিকল্পনা সিস্টেম ব্যবহার করতে পারে। এর ফলে নতুন মিসাইল উৎপাদনে সময় ও খরচ দুটোই কমে যায়। লকহিড মার্টিন 2022 সালে স্থাপিত ডিজিটাল ফ্যাক্টরি এক্সআর উৎপাদনে ব্যবহার করা হচ্ছে, যেখানে অটোমেশন ও ডেটা নির্ভর ডিজাইন প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের মিসাইল উৎপাদনকে আরও দ্রুত ও কার্যকর করেছে। মিসাইলটি F-15E, FA-18, F-35 এবং B-1B বোম্বারের মতো প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপযোগ্য। তবে এর আকার ও ওজন বৃদ্ধির কারণে F-16 এর মতো ছোট ফাইটার জেট থেকে এটি বহন করা সম্ভব নাও হতে পারে। এক্সআর এর বড় সুবিধা হলো এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বিমান বা বোম্বার বাহিনীকে শত্রুর প্রতিরক্ষা বলয়ে প্রবেশ করতে হয় না, অর্থাৎ এটি স্ট্যান্ড অফ রেঞ্জ থেকে নিরাপদে আঘাত করার সক্ষমতা দেয়। বিশ্লেষকরা বলছেন AGM-158 এক্সআর মার্কিন সামরিক কৌশলে নতুন দিগন্তকে উন্মোচন করবে। চীন ও রাশিয়ার মতো দেশগুলো বর্তমানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় A2AD অ্যান্টি অ্যাক্সেস বা এরিয়া ডিনায়াল কৌশল ব্যবহার করছে, যাতে মার্কিন যুদ্ধবিমান তাদের ঘাঁটিতে পৌঁছানোর আগেই আক্রমণের শিকার হয়। এক্সআর এই কৌশল ভেঙে দেবে, কারণ এটি 1500 কিলোমিটার দূর থেকেও আঘাত হানতে সক্ষম, ফলে বিমানগুলোকে আর শত্রু রাডারের আওতায় যেতে হবে না। এক্সআর এর উন্নয়ন কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটিকে শক্তিশালী করবে। আগের জাসেম সংস্করণগুলো যেমন বাংকার, রাডার সাইট বা যোগাযোগ স্থাপনা ধ্বংসের জন্য ব্যবহৃত হতো, এক্সআর সেই একই মিশনে আরও দূর থেকে এবং অধিক নিরাপদভাবে আঘাত করতে পারবে। এর ফলে যুদ্ধবিমানগুলো সর্টির রেট বাড়বে, কারণ তাদের ঝুঁকি কমবে এবং পুনরায় মিশনে যাওয়ার সময়ও কম লাগবে। এক্সআর এর স্টেলথ ডিজাইন এটিকে বিশেষভাবে উপযোগী করে তুলেছে আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে। চীন বা রাশিয়ার উন্নত রাডার নেটওয়ার্ক সিস্টেম থাকা সত্ত্বেও মিসাইলটির নিম্ন রাডার সিগনেচার সেটিকে অনেকটা অদৃশ্য করে রাখে। এটি সাধারণত নিম্ন উচ্চতায় উড়ে যায় এবং ভূপৃষ্ঠ অনুসরণ করে লক্ষ্যবস্তুতে পৌঁছায়, যা শত্রু রাডার এড়াতে সাহায্য করে। তবে এক্সআর এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। প্রথমত, এটি এখনও পরীক্ষাধীন পর্যায়ে, তাই পূর্ণ অপারেশনাল সক্ষমতা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দ্বিতীয়ত, এর উৎপাদন ব্যয় এখনও তুলনামূলক বেশি, কারণ উচ্চ রেঞ্জের জন্য জ্বালানি ধারণ ক্ষমতা ও ইঞ্জিনের উন্নয়ন প্রয়োজন হয়েছে। তৃতীয়ত, শত্রু রাষ্ট্রগুলো ক্রমাগত তাদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করছে, যেমন মাল্টি লেয়ার্ড রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা স্টেলথ মিসাইলের কার্যকারিতা কিছুটা সীমিত করতে পারে। কৌশলগতভাবে AGM-158 এক্সআর
যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলে একটি বড় ভূমিকা রাখতে পারে। চীনের মূল ভূখণ্ড বা দক্ষিণ চীন সাগরের সামরিক স্থাপনায় আঘাত হানার জন্য এটি আদর্শ অস্ত্র হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের বোম্বার বা F-35 যুদ্ধ বিমানকে তখন শত্রু আকাশ সীমায় প্রবেশ করতে হবে না। তারা 1500 কিলোমিটার দূর থেকেও শত্রুর বন্দর, বিমান ঘাঁটি বা রাডার সাইট ধ্বংস করতে পারবে। এতে মার্কিন সেনাবাহিনী ও নৌবাহিনীর অপারেশনাল ঝুঁকি অনেক কমে যাবে। আর গুরুত্বপূর্ণ হলো এক্সআর ভবিষ্যতে মডুলার ডিজাইন নির্ধারণ করে, অর্থাৎ ভবিষ্যতে এর সফটওয়্যার বা ইঞ্জিন আপগ্রেড করা সম্ভব হবে। এতে ওয়ারহেড আরও ছোট করে আরও বেশি জ্বালানি নেওয়া গেলে রেঞ্জ আরও বাড়ানো যাবে। এটি এক ধরনের ইভ্যালিউশনারি আপগ্রেড পাথ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে একই ডিজাইনের ভেতরে ধীরে ধীরে উন্নয়ন ঘটানো সম্ভব হবে। AGM-158 XR এর কৌশলগত প্রভাব শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নয়, এটি মিত্র দেশগুলো যেমন অস্ট্রেলিয়া, জাপান বা দক্ষিণ কোরিয়ার সামরিক সক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। এই দেশগুলো মার্কিন অস্ত্রের উপর নির্ভরশীল এবং তাদের প্রতিরক্ষা পরিকল্পনায় দীর্ঘ রেঞ্জের মিসাইলের প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। XR তাদের জন্য একটি সম্ভাব্য বিকল্প হতে পারে। বাংলাদেশের মতো দেশগুলোর ক্ষেত্রে AGM-158 XR সরাসরি প্রাসঙ্গিক না হলেও এর উন্নয়ন থেকে শিক্ষা নেওয়ার মতো দিক রয়েছে, যেমন দীর্ঘ রেঞ্জের স্ট্যান্ড অফ আঘাতের গুরুত্ব, রাডার সাইলেন্ট প্রযুক্তির কার্যকারিতা এবং প্রতিরক্ষা অবকাঠামো বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা। প্রতিবেশী দেশগুলো যেমন ভারত ইতিমধ্যেই ব্রাহ্মস ও নিভির ক্রুজ মিসাইলের উন্নত সংস্করণ করেছে, সেখানে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে দীর্ঘ রেঞ্জের নজরদারি ও আঘাত প্রতিরোধ সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে উঠেছে। সবশেষে বলা যায় AGM-158 XR আধুনিক সামরিক কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি একদিকে প্রযুক্তিগত দিক থেকে জাসেম পরিবারের সাফল্যকে বহন করছে, অন্যদিকে রেঞ্জ ও নিরাপত্তার মানকে দ্বিগুণ করেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে শত্রুর ঘাঁটিতে প্রবেশ না করেই ডিপ স্ট্রাইক চালানো সম্ভব। এই মিসাইল ভবিষ্যতে মার্কিন ও তার মিত্র বাহিনীর যুদ্ধ কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। লকহিড মার্টিনের ভাষায়, দ্য XR টেক্স দ্য প্রুভেন জাসেম ডিজাইন ফার্দার, লঙ্গার রিচ, সেম রিলায়েবিলিটি, অর্থাৎ এটি পুরনো সাফল্যের উপর দাঁড়িয়ে ভবিষ্যতে যুদ্ধে আরও শক্তিশালী স্ট্যান্ড আপ ক্ষমতার প্রতীক হয়ে উঠেছে। AGM-158 XR কেবল একটি অস্ত্র নয়, এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে দূরপাল্লার নির্ভুল আঘাতের দর্শনের প্রতীক, যেখানে প্রযুক্তি, কৌশল ও নিরাপত্তা একত্রে মিলিত হয়ে আগামী শতাব্দীর যুদ্ধনীতিকে পুনর্লিখন করবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে শুরু হওয়া ইসরায়েল গাজা যুদ্ধ এখনো থামেনি, বরং বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান, স্থল অবরোধ এবং সাহায্য প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ গাজাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 68,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 1.7 লাখের বেশি আহত হয়েছে। একই সময়ে প্রায় 90% বেশি মানুষ বাস্তুচ্যুত এবং ন্যূনতম মানবিক চাহিদার এক ভয়াবহ সংকটে পড়েছে সমগ্র উপত্যকা। গাজার শহরগুলো এখনো শহর নেই, সেগুলো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে প্রায় 15 লাখের বেশি মানুষ জরুরি আশ্রয়ের প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে, কিন্তু ইসরায়েল সীমান্ত বন্ধ রেখেছে এবং মিশরীয় সীমান্ত দিয়েও খুব সীমিত ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে। শান্তি চুক্তির পরও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নানা প্রতারণায় উত্তপ্ত গাজার সর্বশেষ অবস্থা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সম্প্রতি বলেছেন, আমাদের কাছে যে ট্রাকগুলো আসছে তা আক্রান্ত জনগণের ন্যূনতম চাহিদার 1% পূরণ করতে পারছে না। হাসপাতাল নেই, ওষুধ নেই, নেই বিদ্যুৎ, জেনারেটরগুলো বন্ধ হয়ে গেছে জ্বালানির অভাবে, এমনকি মৃতদেহ সংরক্ষণের স্থানও ফুরিয়ে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজার প্রায় সব হাসপাতাল আংশিক বা সম্পূর্ণভাবে অকেজো। খাদ্য, পানি, চিকিৎসার সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে শিশুদের মধ্যে অপুষ্টি ও পানি শূন্যতায় মৃত্যুর হার বাড়ছে প্রতিদিন। যুদ্ধের এই ভয়াবহতার মধ্যেও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্টত ইসরায়েলপন্থী।
নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA গাজার সহায়তায় কোনো ভূমিকা রাখবে না। তিনি আরও বলেন, হামাসকে ভবিষ্যতে গাজার কোনো প্রশাসনিক ভূমিকায় দেখতে চায় না ওয়াশিংটন। এই ঘোষণাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা কুড়িয়েছে, কারণ UNRWA গাজায় শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সরবরাহের মূল প্রতিষ্ঠান। সংস্থাটিকে বাদ দেওয়ার মানে মানবিক সহায়তার এক গুরুত্বপূর্ণ স্তম্ভকে ভেঙে দেয়া। রুবিওর বক্তব্য প্রমাণ করে যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলকে রাজনৈতিক ও সামরিকভাবে অক্ষুণ্ণ সমর্থন দিচ্ছে, যদিও গাজায় গণহত্যার অভিযোগে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা চলছে। কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন ফিলিস্তিনি দল একটি স্বাধীন টেকনোক্রেট কমিটি গঠনের প্রস্তাবে সম্মত হয়, যা যুদ্ধোত্তর গাজায় প্রশাসনিক দায়িত্ব নেবে। হামাস জানিয়েছে তারা এই প্রস্তাবে সমর্থন দিচ্ছে যাতে গাজাকে দলীয় নয়, জাতীয়ভাবে পুনর্গঠন করা যায়। এই প্রস্তাবের অর্থ হলো হামাস একটি বাস্তবসম্মত রাজনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে, কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান সেই প্রচেষ্টাকে কার্যত ব্যর্থ করে দিচ্ছে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার ফের স্পষ্ট বার্তা দিয়েছেন যে ইসরায়েলকে শুধু নিন্দা নয়, বাস্তব শাস্তি, অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপে আনতে হবে। তিনি বলেন, ইসরায়েলকে তার প্রতিশ্রুতি রাখতে বাধ্য করতে হবে নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি এবং চালিয়ে যাব। এরদোয়ান তার 3 দিনের উপসাগরীয় সফর শেষে বিমানে সাংবাদিকদের বলেন, গাজা এখন ইসলামী বিশ্বের পরীক্ষা ক্ষেত্র। তুরস্ক, মিশর বা কেবল উপসাগরীয় দেশগুলো একা এটি সামলাতে পারবে না, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও জানান, তুরস্ক গাজার পুনর্গঠনে অংশ নিতে প্রস্তুত। একটি বহুমুখী গাজা টাস্কফোর্স গঠনের আলোচনা চলছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তুরস্ক গাজায় মানবিক সহায়তায় সবচেয়ে বেশি সক্রিয় দেশগুলোর একটি হিসেবে কাজ করছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ FAD এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 1,01,000 টনের বেশি সহায়তা পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে 25,000 টন খাদ্য সামগ্রী, 3,000 টন বিশুদ্ধ পানীয় জল, 247 টন চিকিৎসা সরঞ্জাম এবং 10,000 তাঁবু, কম্বল ও স্যানিটারি কিট। মোট 16টি জাহাজ ও 14টি বিমান এই সরঞ্জাম পৌঁছে দিয়েছে মিশরের এল আরিস বন্দর হয়ে গাজাতে। সম্প্রতি দয়ার 17তম জাহাজ পৌঁছেছে, যা নিয়ে গিয়েছে হাসপাতালের যন্ত্রপাতি ও খাদ্য সহায়তা। তুরস্ক শুধু সহায়তা পাঠায়নি, আহতদের চিকিৎসারও দায়িত্ব নিয়েছে। 2023 সালের শেষ দিক থেকে এখন পর্যন্ত 430 জনের বেশি আহত ও অসুস্থ গাজাবাসী এবং তাদের অভিভাবকদের তুরস্কে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। তুর্কি রেড ক্রিসেন্ট, কিজিলায় ও বিভিন্ন এনজিও যেমন IHH, দিয়ানাত ফাউন্ডেশন গাজায় মোবাইল কিচেন স্থাপন করেছে। প্রতিদিন লক্ষাধিক মানুষের জন্য গরম খাবার সরবরাহ করছে। এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একাধিকবার মিশর, কাতার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে অবিরাম কূটনৈতিক যোগাযোগ রেখেছেন। প্রতিটি অস্থায়ী যুদ্ধবিরতির সময় তুরস্ক জোর দিয়েছে যে শুধু অস্ত্রবিরতি নয়, টেকসই মানবিক সহায়তা ও পুনর্গঠনই এখন সবচেয়ে বেশি জরুরি। আঙ্কারা বারবার ঘোষণা দিয়েছে যে তারা ভবিষ্যতের আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশন বা পুনর্গঠন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণে প্রস্তুত। তুরস্ক শুধু কূটনৈতিক নয়, আইনি লড়াইটিও এগিয়ে নিচ্ছে। গত বছর আঙ্কারা দক্ষিণ আফ্রিকার দাখিল করা গণহত্যা মামলাতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যোগ দিয়েছে। তুর্কি সংসদও ইসরায়েলের স্বাধীন ফ্লোটিলা কোয়ালিশনের হামলার নিন্দায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ করেছে। একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। এছাড়া তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রেখেছে, বিশেষ করে সামরিক ও কৌশলগত খাতে।
এরদোয়ানের ভাষায় যতক্ষণ গাজায় রক্ত ঝরবে ততক্ষণ তুরস্ক ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক বাণিজ্যে ফিরবে না। গাজা আজ এক বিশাল ধ্বংসস্তূপ। হাসপাতাল, স্কুল, মসজিদ, এমনকি বেকারিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এরদোয়ান বলেছেন, প্রথমে আমাদের ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসাবশেষ সরাতে হবে, তারপর নতুন অবকাঠামো গড়ে তুলতে হবে। তুরস্ক এই পুনর্গঠনের জন্য প্রকৌশলী, চিকিৎসক, প্রশাসনিক বিশেষজ্ঞদের একটি দল প্রস্তুত রাখছে। এএফএডি ইতিমধ্যে গাজা পুনর্গঠন মাস্টার প্ল্যান নিয়ে কাজ শুরু করেছে, যা মিশর ও কাতারের সহায়তায় বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনার সবচেয়ে বড় বাধা ইসরায়েলের অনমনীয় নীতি ও সীমান্ত নিয়ন্ত্রণ। গাজায় পুনর্গঠন শুরু করতে হলে প্রথমেই অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে, যা এখনও অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজার এই যুদ্ধ ও অবরোধ ইসলামী বিশ্বের জন্য এক নৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এরদোয়ানের ভাষায় এখন সময় কথার নয়, কাজের। তুরস্কের এই অবস্থান নিঃসন্দেহে দৃঢ়, কিন্তু অনেক আরব দেশ এখনও নীরব বা কেবল কূটনৈতিক বিবৃতি দিচ্ছে। কাতার মানবিক সহায়তায় সক্রিয় থাকলেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখনও সীমিত পর্যায়ে সহায়তা দিচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন, মুসলিম বিশ্বের এই বিভাজন ইসরায়েলের জন্য রাজনৈতিক সুবিধা তৈরি করছে। গাজায় যা ঘটছে তা শুধুই যুদ্ধ নয়, এটি আন্তর্জাতিক মানবিক আইনের এক ভয়াবহ লঙ্ঘন। জাতিসংঘের একাধিক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল সমষ্টিগত শাস্তি নীতিতে বিশ্বাস করে গাজাকে অবরুদ্ধ করছে, যা চতুর্থ জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধের শামিল। তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার যৌথ প্রচেষ্টা এই যুদ্ধকে আইনি কাঠামোয় আনতে সফল হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।